মধ্যবিত্ত সংসারে একা আয়ের উপরে সংসার চালাতে কিন্তু খুবই হিমশিম হয়ে যায়। জিনিসপত্রের দাম যে হারে বেরিয়ে চলেছে সেই হিসেবে কিন্তু একজনের পক্ষে আসলে একটা সংসার চালাতে খুবই টাফ হয়ে যায়। তো মধ্যবিত্ত সংসারে আমরা কিভাবে পুরুষের পাশাপাশি নিজেরা ঘরে বসে মাত্র 100 টাকা পুঁজি দিয়ে কিভাবে মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো সেটাই আজকে বলবো। তো ফুল ভিডিওটি দেখার আগে প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো, কারণ তোমাদের এই একটি লাইকই কিন্তু দেখা যায় আর অনেকের মাঝে আমার এই কথাগুলো পৌঁছে দিতে সাহায্য করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা সবার খুব কাজে আসবে। আজকে আমার কিচেন কাউন্টারটা একটু নতুন করে সাজিয়ে গুছিয়ে নিব। কয়েকদিন ধরে চিন্তা করছিলাম যে আমার কিচেনে কিছু জিনিস আসলে এক্সট্রা হয়ে গেছে, যেগুলো দেখা যায় আমার প্রয়োজন নেই সেগুলো আছে, আবার দেখা যায় যেগুলো কম প্রয়োজন সেগুলো রেখেছি। তো তানিয়াস লাইভ ব্লগ থেকে একটা আপু আমাকে কমেন্টস করেছে, খুব সুন্দর করে আপু কমেন্টসটি করেছিল। অনেক কথাই বলেছে, তার মধ্যে বলেছে যে আপু তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি, তোমার কিচেনটা কিন্তু খুব সুন্দর, তবে তুমি যদি কিছু অপ্রয়োজনীয় জিনিস এখান থেকে সরিয়ে নাও তাহলে কিন্তু আরও বেশি দেখতে ভালো লাগবে। মানে ব্যাপারটা এমনই ছিল। যাই হোক, এমনিতে তো আমার মাথার মধ্যে কয়েকদিন ধরে এই কথাটা ঘুরপাক খাচ্ছিল। তো যখন আপু আমাকে এই কথাটা বললো, মানে সাথে সাথেই কিন্তু আমি ব্রেনডে ক্যাচ করে নিয়েছি। তো দুদিন ধরে ভাবছিলাম যে আসলে এগুলি সরাবো, কিন্তু কাজের জন্য আমি পারছিলাম না। তো গতকাল রাতেই ডিসাইড করেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরে আমি কিচেনের আগে এই কাজটা সেরে নেব। তো যেইভাবে সেই কাজ সকালে নাস্তা খাওয়ার পরে দেখো আমি কিচেনে চলে আসছি। এরপরে এই যে এখন আমার এই যে দুইটা যে অর্গানাইজার দেখছো এটার মধ্যে কিন্তু বিভিন্ন জিনিসই আছে, তবে একটা থেকে আমি সরাবো না, ওটা আর কি আমি যেটাকে টি কর্নার বানিয়েছি সেটা থাকবে। তবে সেখানেও আমি একটা ইলেকট্রিক কেটেল রেখেছিলাম, সেটা সরিয়ে নিয়েছি। আর এই যে লাল বাস্কেট, এটা বলো তো কিসের, তোমরাই কমেন্টস করে জানাবা এটা আমি কি দিয়ে বানিয়েছিলাম। তো এখানে যে দেখো এটা দিয়ে আমি রুটি সেঁকি, তারপর হচ্ছে বেলুন, বড় বড় কিছু চামচ, ছুরি, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস আর কি আমি ওই চিপাটার মধ্যে রেখে দিতাম, মানে আমার অর্গানাইজারের পিছনে। তখন আমার কাছে বেশি একটা আর কি চামচ রাখার যে হোল্ডারগুলো সেগুলো ছিল না। আর আমার তখন মনেও হয়েছিল যে আমার কিচেনের যে অ্যাক্সেসরিজগুলো, বড় বড় যে জিনিসগুলো সেগুলো আমি রাখতে পারবো। তো ওটা বের করে নিলাম। আর ওটা বের করার পরেই আমি আমার খুব দরকারি একটা জিনিস পেয়ে গেলাম। আমি যে আরএফএল থেকে কফি মেকারটা কিনেছিলাম, এই কফি মেকারটা কিন্তু আমি 850 টাকা দিয়ে কিনেছিলাম। আর ওই প্রথম একদিনে ব্যবহার করেছিলাম, যেদিন আমি ভিডিওটা শেয়ার করেছিলাম। আর ওই দিনের পর থেকে আমি কিছুতেই মানে এই কাঁটাটা খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, আজকে বের হয়ে গেল, পেয়ে গেলাম। সব কিছু আজকে গুছিয়ে নিব। আর আমি ঘরে কিন্তু একটা ক্লিনজার তৈরি করেছিলাম, তো সেই ক্লিনজার দিয়েই এই যে ফ্লোরটা পরিষ্কার করে নিলাম, টাইলসটা। আর এটা এমন একটা ক্লিনজার, এটা দিয়ে কিন্তু একদম প্লাস্টিকের জিনিস থেকে শুরু করে সংসারের যত কিছু আছে সব কিছুই কিন্তু ক্লিন করা যায়, শুধুমাত্র কাঠের জিনিস ছাড়া। আর এই কাঠের জিনিসগুলো ক্লিন করার জন্য কিন্তু আমি একটা ক্লিনজার বানিয়েছি। তো এগুলো দিয়ে আগে পরিষ্কার করব, তার আগে এই যে বোতল যা যা আছে এগুলো সব সরিয়ে নিব। এই হোমমেড ক্লিনজারগুলো কিন্তু খুবই উপকারী, খুব সুন্দর পরিষ্কার হয়। তো আমি ক্লিনজারগুলো কী কী দিয়ে বানিয়েছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে তোমরা দেখে নিতে পারবে। তো মূল কথায় চলে আসি, যেটা বলছিলাম যে আমরা ঘরে বসে গৃহিণীরা কিভাবে টাকা ইনকাম করতে পারি কোনো রকম ইনভেস্ট ছাড়া বা একদম অল্প পুঁজিতে। এই দ্রব্যমূল্যের বাজারে আসলে কিন্তু একজন পুরুষের পক্ষে ইনকাম করে সংসার চালানোটা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তার মধ্যে বেতন যদি হয় সীমিত তাহলে তো কোনো কথাই নেই। আর ঘরের সদস্য যদি 4-5 জন থাকে তাহলে সেই যে পুরুষটাই বোঝে যে সংসারটা টানতে তার কতটা কষ্ট হয়। তো আমরা কিন্তু একটা প্রবাদ বাক্য সবসময় শুনেছিলাম যে এই সংসারে যাহাই কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো কথাটা কিন্তু আসলে একদম খাঁটি সত্য কথা। তো আমরা যদি দেখা যায় পুরুষের পাশাপাশি নিজেরাও কিছু করতে পারি, একটু বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারি, তো দিন শেষে দেখা যায় আমি আমার পরিবার নিয়ে কিন্তু ভালো থাকবো। তোমাকে কিন্তু বসে থাকলে কেউ একটা টাকা দিতে আসবে না বা একটা টাকা দিয়ে কেউ হেল্প করতে আসবে না, বরঞ্চ তোমাদের দুঃখ দুর্দশা দেখে সবাই কিন্তু শুধু ওই আহা উহু এইটুকুই করতে পারবে, কিন্তু পাশে এসে কিন্তু কেউ দাঁড়াবে না। তাই আমাদের নিজেদের ভাগ্যকে কিন্তু নিজেদেরই পাল্টাতে হবে। তবে এখানেও কথা আছে যে কোনো কাজ করতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়। টাকা পয়সার সাথে সাথে দেখা যায় ছোট বাচ্চা কাচ্চা থাকলে অনেক শিক্ষিত আপুরা আছে চাইলেও কিন্তু বাড়ি যেয়ে কোনো কাজকর্ম করতে পারে না। আবার অনেক আপুরা আছে দেখা যায় শিক্ষিত তারা, কিন্তু তাদের একটা বয়স যে থাকে চাকরির বয়সসীমা সেটা চলে গেছে। আবার দেখা যায়
যে কোনো একটা ব্যবসা করতে গেলে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। তো সব কথা বিবেচনা করে অনেকেই কিন্তু দেখা যায় এক পা আগায় তো দু পা পিছায়, এভাবে কিন্তু আমরাও পিছিয়ে পড়ছি সব কিছু থেকে। না পারছি বাচ্চাদের ভালো একটা স্কুলে দিতে, না পারছি চাহিদা অনুযায়ী তাদের কোনো ভালো মন্দ জিনিস কিনে দিতে, আর না পারছি নিজেদের কোনো শখ আহ্লাদ চাহিদা পূরণ করতে। কিছু সংসারে দেখা যায় অশান্তি লেগেই থাকে এই টাকা পয়সার জন্য, আবার অনেকের তো সংসারটাই ভেঙে যায়। যার যেটা নাই একমাত্র সেই বুঝে সেই জিনিসের কতটা কদর। অনেক আপুদের নতুন নতুন বিয়ে হয়েছে, তারা দেখা যায় বাইরে যে কোনো কাজকর্ম করতে পারছে না। আবার কিছু রক্ষণশীল পরিবারও আছে, তারা আর কি মহিলাদের দিয়ে বাইরে যেয়ে কোনো কাজকর্ম করাতে পারবে না বা করাবে না। আবার পরিবার নিয়ে ঠিক মতন ভরণ পোষণ করতেও সমস্যা হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা আপুরা যারা যারা আছে চাইলে কিন্তু ঘরের মধ্যে বসে আমরা কাজ করতে পারি একদম বিনা টাকায়। সেটা হচ্ছে আমরা যেমন কিছু বাংলা টিউশনি করাতে পারি, ছোট ছোট বাচ্চাদের পড়াতে পারি। আর ছোট বাচ্চাদেরও কিন্তু আজকাল দেখা যায় 500-র নিচে তো কোনো বাচ্চা নাই, তাও সেটা মফস্বল এলাকায়। আর যারা একটু ঢাকার সাইডে থাকে বা ভালো ভালো স্কুলের বাচ্চা পড়াতে চায়, তারা তো দেখা যায় 3 থেকে 4 হাজার টাকার নিচে কোনো বাচ্চাই পড়াতে পারবে না। তো এক্ষেত্রেও কিন্তু আমরা এই কাজটি করতে পারি। ঘরে বসে যদি দেখা যায় আমরা কোনো একটা টিউশনি করি, একজন থেকে আমরা শুরু করলাম, দেখবা তুমি যদি ভালো মতো পড়াও সেই বাচ্চাটাই কিন্তু আরও কয়েকটা বাচ্চা নিয়ে আসবে। মানে ওই একটা স্টুডেন্টই কিন্তু আরও 4-5টা স্টুডেন্ট নিয়ে আসবে যদি তুমি ভালো মতো পড়াতে পারো। তো এখান থেকে কিন্তু তোমার ভালো একটা ইনকাম হবে। তো আস্তে আস্তে তুমি এটাকে আরও উপরে ওঠার জন্য বাসায় একটা কোচিং সেন্টারের মতন খুলে নিতে পারো। আবার কিন্তু এখন আরবি লাইনের পড়ারও অনেক ডিমান্ড আছে। যেমন তাসনিমকেই আমি একটা হাফেজা দিয়েছি, বাসায় এসে পড়িয়ে যেত, উনি 3,000 টাকা করে নিত। তো এখন আরবি যারা পড়ায়, হুজুর বলো হাফেজা বলো, তারা কেউ কিন্তু 2 থেকে 2,500, 3,000, কেউ 3,500, 4,000 টাকার নিচে পড়াতে চায় না। আর যারা বড় লেভেলের একটু উস্তাদজি বা হুজুর আছে, তারা তো দেখা যায় 4,000, 5,000 করে নেয়, তাও সপ্তাহে 3 দিন থেকে 4 দিন পড়ে। তো দেখা যায় এখন কিন্তু এই আর কি টিউশনি করেও কিন্তু আমরা লাইফটাকে চেঞ্জ করতে পারি যদি আমাদের ইচ্ছে শক্তি থাকে আর আমাদের মধ্যে সে যোগ্যতাটা থাকে। আর এগুলোর জন্য কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, যেটা আমরা শিখেছি আগে আমাদের মেধা দিয়ে, আর সেই মেধাটাকেই কিন্তু এখন কাজে লাগাতে হবে। আবার অনেকে দেখা যায় যাদের ড্রয়িংয়ের প্রতি একটু হাত ভালো থাকে, যারা আর কি ড্রয়িংটা ভালো করতে পারে, এখন কিন্তু ড্রয়িংয়ের প্রচুর কদর। প্রতিটি স্কুলেই কিন্তু বাচ্চাদের জন্য ড্রয়িং সাবজেক্টটা একদম বাধ্যতামূলক। আর এটা এমনই একটা সাবজেক্ট এখন হয়েছে, দেখা যায় ড্রয়িংয়ে যদি 1টা নাম্বার কম পায় কোনো বাচ্চা, এই 1 নাম্বারের জন্য কিন্তু অনেক পিছিয়ে যায়। আর এক্ষেত্রে কিন্তু বাবা মা অনেক অ্যালার্টও হয়েছে। তো দেখা যায় প্রতিটি আর কি স্কুলের বাচ্চাগুলোকেই কিন্তু ড্রয়িং টিচারের কাছে দেয়। তো তোমার যদি ড্রয়িংয়ের হাত ভালো হয়, তাহলে কিন্তু তুমি অনায়াসে ঘরের মধ্যেই, মানে তুমি যে বাসায় থাকো সেই বাসার মধ্যেই কিন্তু একটা কোচিং সেন্টারের মতন খুলে দিতে পারো। দেখবা তুমি কোথায় থেকে কোথায় গিয়েছো। 1টা-2টা বাচ্চা দিয়ে শুরু করলে তাদের মাধ্যমে কত কত বাচ্চা চলে আসবে যে তুমি ঘরে জায়গা দিতে পারবে না। তো এই 3টা সাবজেক্ট কিন্তু একই সুতায় গাঁথা, একটা আরবি লাইনের, একটা হচ্ছে ড্রয়িংয়ে, আর একটা হচ্ছে বাংলা লাইনের। যে যার যোগ্যতা অনুযায়ী বা যে যার মেধা অনুযায়ী বা আমরা কিন্তু টিউশনিগুলো করাতে পারি। আর এগুলো কিন্তু ঘরে বসেই সম্ভব, কোনো রকম ইনভেস্ট ছাড়া আমরা কিন্তু এই কাজগুলো শুরু করে দিতে পারি। এই যে এদিক দিয়ে দেখো আমি গোলমরিচগুলা প্রেসারের মধ্যে ভরছিলাম, তো কতগুলো গোলমরিচ পড়ে গেল। আমি কিন্তু তেলের বোতল, এরপরে যে হচ্ছে এই ক্রাশার, সবগুলি কিন্তু আমার হোমমেড যে ক্লিনজারটা আছে সসের বোতল, সবগুলি কিন্তু ওগুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বললাম না এটা অনেক মাল্টিপারপাস একটা ক্লিনজার, সব কিছু কিন্তু ক্লিন করা যায়। তো আমার এই আর কি অর্গানাইজারের মধ্যে যা যা ছিল অনেক কিছুই ছিল, তোমরা দেখলা। তো সব কিছু এখন আমি রাখবো না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমার আর কি প্রতিদিন কাজে লাগে সেগুলোই রাখবো। এর মধ্যে যেমন সরিষার তেল, সয়াবিন তেল, এটা লাগেই। তারপর হচ্ছে ম্যাগি সসটা, এটাও প্রতিদিন লাগে যেহেতু বাচ্চারা নুডলস খায়। এরপরে রেখেছি হোয়াইট ভিনেগার, তারপর সয়া সস, রেখেছি চিলি ফ্লেক্স, পাপরিকা পাউডার, আর রেখেছি জয়ফুলের গুঁড়া। আর এই যে ছোট বয়ামটা দেখলে ওটার মধ্যে রেখেছিলাম দারুচিনির গুঁড়া, এগুলো নাস্তা বানানোর ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আর এই যে বাকি বোতলগুলা, যেমন কেওড়া জল, গোলাপ জল, টমেটো সস, এবি সস, ওয়েস্টার সস, এগুলো তো আর প্রতিদিন প্রয়োজন হয় না, তো এগুলো দেখা যায় আমি অন্য জায়গায় রেখে দেবো। আর এই যে আমার স্পুন হোল্ডার, এই দুটাকেও কিন্তু আমি ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখান থেকেও আমি কিছু জিনিস সরাবো। এই যে বড় বড় চামচগুলো, এগুলো সচরাচর সবসময় কাজে লাগে না, মাঝে মাঝে প্রয়োজন হয়। তারপর হচ্ছে যে ব্রেড কাটার যে নাইফটা, ওটাও সরিয়ে রাখলাম। এরপরে এই যে কেক বানানোর 2টা নাইফ, এই দুটো সবসময় কাজে লাগে না, মাঝে মাঝে লাগে। রুটি বানানোর সময় আমার এই কাঠের জিনিসটার প্রয়োজন হয়। আর এই যে অয়েল পটটা দেখছো, এটা আসলে এখন আমার বেশি একটা কাজে লাগে না, আমি রোজার মধ্যে দেখা যায় ব্যবহার করি। তো এই জিনিসগুলো সরিয়ে রাখবো। আর এটাও এখন আপাতত লাগাচ্ছি না,
আর এমনি তো লাগবেও না, বেশি ঝামেলা রেখে রান্নাঘরে আসলে লাভ নেই, ফেলে দিলাম। সব কিছু গুছিয়ে নিয়েছি, চলো তোমাদের এক ঝলক দেখাই। আর এই যে দেয়ালের সাথে হোল্ডারগুলো দেখছো, এগুলোর মধ্যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি। ছোট্ট একটা টাওয়েল রেখেছি, রান্নাঘরে অনেক সময় কাজকর্ম করার পরে হাতটা ভিজা থাকে, তো এটার মধ্যে চট করে মুছে নেওয়া যায়। তো ফাইনাল লুক দেখো তো, এই অর্গানাইজারগুলো কেমন লাগছে। এখন সব কিছুরই আসলে প্রয়োজন হয়, তারপরে দেখা যায় রেগুলারলি যেগুলো প্রয়োজন হয় সেগুলি রাখলাম, বাকিগুলো স্টোর রুমে রেখে দিলাম, যখন প্রয়োজন হবে তখন নামাবো। আর এখন তোমাদের কাছে রান্নাঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। সকাল থেকে কিন্তু গুছাতে গুছাতে অনেকটা সময় চলে গেছে, আর রান্নারও সময় হয়ে গেছে। তো আজকে বেশি কিছু রান্না করব না, আমার বরের খুব পছন্দের একটা খাবার রান্না করব, দেশি চিংড়ি দিয়ে হচ্ছে গাঠি কচু তরকারি। আর এই তরকারিটা খেতে আমার কাছে ভালো লাগে, আগে ভালো লাগতো না, বিয়ের পরে আস্তে আস্তে দেখলাম অনেক কিছুই ভালো লাগছে। তো প্রথমে কিন্তু আমি গাঠি কচুটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি, অনেক সময় দেখা যায় গলাটা চুলকাতে পারে, আর ভাপ দিয়ে নিলে চুলকায় না। যাই হোক, আমি কিন্তু চিংড়ি মাছটাকে খুব সুন্দর মতন আগে কষিয়ে নিলাম, এরপরে এই যে সিদ্ধ করা কচুর ছড়া দিয়ে দিলাম, আমাদের দেশে এটাকে গাঠি বলে। যাই হোক, এটাকে এখন আমি কষাবো। আর কষানোর জন্য আমি চিংড়ি মাছের যে ঝোকাটা আছে, মানে মাথাগুলো আছে না, ওই চিংড়ি মাছের মাথাটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে ব্লেন্ড করা যে পানিটা, এটাকে এখন ছেঁকে দিয়ে দিব, এই পানির মধ্যে খুব সুন্দর মতন কষিয়ে নিব, এরপরে অল্প পরিমাণ পানি দিয়ে রান্না করে নিব। যাই হোক, যে কথায় বলছিলাম আমার আপুদের উদ্দেশ্যে, তো আরও কিছু কথা আছে, যেমন খুব অল্প পুঁজি দিয়ে, যেমন মাত্র 100 টাকা দিয়েও কিন্তু আমরা ঘরে বসেই ব্যবসা শুরু করে দিতে পারি। অনেকেই বলবে যে 100 টাকায় আবার কিসের ব্যবসা, তোমাদের আমি একদম হাতে কলমে বুঝিয়ে দিব। 100 টাকা দিয়ে দেখা যায় আমরা 2 প্যাকেট আটা কিনতে পারি, সেই আটা দিয়ে কিন্তু আমরা যদি ফ্রোজেন পরোটা, রুটি, সমোচা, সিঙ্গারা এগুলি বানিয়ে বিক্রি করি, তো এগুলো থেকে কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট চলে আসে। আর এগুলো তৈরি করতে কিন্তু কোনো বেশি উপকরণের প্রয়োজন হয় না, জাস্ট আমাদের একটু কায়িম পরিশ্রম করতে হয়। আসলে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি, তুমি যত কিছুই বলো না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি পরিশ্রম না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ তাআলা তোমার ভাগ্য ফিরাবে না। আল্লাহর উপর ভরসা রেখে আমরা যদি যে কোনো কাজ করি, তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সেই কাজে সাকসেস দান করেন। তো দেখো, কথায় কথায় কিন্তু আমার গাঠি কচু তরকারি হয়ে গেছে, মাশাআল্লাহ তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এখন বিকেলের দিকে বানাচ্ছি একটা অরেঞ্জ কেক, এই কেকটা খেতে এত মজা কি বলবো। আমি এর আগে কিন্তু অনেকগুলো কেকের রেসিপি শেয়ার করেছি, তাই আজকে ডিটেলস দেখালাম না। তবে তোমরা যদি কেউ ডিটেলস রেসিপি দেখতে চাও কমেন্টস করো, ইনশাল্লাহ আমি তোমাদের পরবর্তীতে দেখিয়ে দিব। তো যেটা বলছিলাম, অনেক আপুরাই হয়তো বা বলবে যে আমি পারবো না, কারণ আমি এই জিনিসগুলো পারি না। তো তোমাদের আমি আরও একটা তথ্য দিয়ে দিচ্ছি, আজকাল কিন্তু ইউটিউবে তুমি যদি সার্চ দাও যে আমি এই জিনিসটা দেখতে চাই, ধরো আমি সমোচা বানাতে পারি না, আমি লিখে দিলাম সমোচা, চলে আসবে সাথে সাথে। আমরা কিন্তু চাইলে নাগেট বানাতে পারি, চিকেন বল বানাতে পারি, এগুলো বানাতে কিন্তু খুবই অল্প পরিমাণ টাকা খরচা হয়, কিন্তু বিক্রি করতে গেলে 3-4 গুণ লাভে কিন্তু আমরা বিক্রি করতে পারি। হয়তোবা প্রথম প্রথম একটু কষ্ট হবে, কিন্তু তুমি যদি একবার একজনের কাছে বিক্রি করো আর তোমার বানানোর হাতটা যদি ভালো হয়, মানে টেস্ট যদি ভালো আসে, সেই কাস্টমারটা তো বারবার আসবে, সাথে কিন্তু অন্যান্য কাস্টমারও নিয়ে আসবে, আর তুমিও কিন্তু তখন অনেক কিছুই শিখে যাবে। আজকাল দেখা যায় ইউটিউবে তুমি একটা চ্যানেল খুলতে পারো, বা ফেসবুকে একটা পেজ খুলতে পারো। সবচেয়ে ভালো হয় ফেসবুক আর কি পোস্ট, কিছুক্ষণ পর পর তোমার রান্নার ভিডিওগুলা বা তুমি যে জিনিসগুলো বানাচ্ছ সেই আর কি ভিডিওগুলো যদি তুমি পোস্ট দাও, দেখবা সর্বোচ্চ তোমার 1 মাসও যাবে না, তার মধ্যে তুমি অনেক অর্ডার পেয়ে গেছো। তো অনেকেই বলতে পারো যে আপু আমি আর কি রোল বানাতে পারি না, আমি সমোসা বানাতে পারি না, বা আমি কিভাবে নাগেট তৈরি করব, কিভাবে চিকেন বল তৈরি করব। ওই যে আগেই বললাম যে ইউটিউবে জাস্ট তুমি চিকেন বল লিখে সার্চ দিবা বা নাগেট লিখে সার্চ দিবা, এভরিথিং চলে আসবে। তো সেখান থেকে তুমি দেখে নিবা, শিখে নিবা খুব ভালো মতন। আর বাসার মধ্যে আগে অবশ্যই একবার ট্রাই করবা, ট্রাই করে নিজে খাবা, পরিবারকে খাওয়া। তো তুমি নিজে তখন বোঝার চেষ্টা করবা যে কোন জিনিসটা আসলে বেশি হয়েছে, কোন জিনিসটা একটু কম হয়েছে, বা কি দিলে আর একটু পারফেক্ট হবে। এভাবে আসলে তুমি যখন বানাতে থাকবা, বানাতে বানাতে দেখবা অটোমেটিকই তোমার এত সুন্দর স্কিল চলে আসবে যে তুমি কাস্টমারকে দিয়ে কুলাতে পারবে না। এদিক দিয়ে দেখো আমার অরেঞ্জ পাউন্ড কেক হয়ে গেছে, কালারটা খুব সুন্দর আসছে আর অনেক সফট হয়েছে। আর বেকারির কেকের মতন মাঝখান থেকে কিন্তু একটা শিরও পড়েছে, দেখেছো? মানে এটাই কিন্তু বোঝা যায় আসলে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর অরেঞ্জের যে কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে, মানে তোমাদের যদি আমি খাওয়াতে পারতাম তাহলে বুঝতা। তো কেকটা বেশ ভালোই বড়, এখান থেকে আমি 14টা স্লাইস করেছি, বেশ মোটামুটি, একদম চিকন হয়নি, একদম পাতলাও হয়নি। আর আজকে আমার বাসায় বর আছে, বাচ্চারা আছে,
আমার বোনেরা আসছে। দেখো অরেঞ্জের যে আমি পিলগুলো দিয়েছি সেই পিলগুলো কিন্তু দেখা যাচ্ছে। তবে কমলার খোসাটা এমনভাবে গ্রেড করতে হবে যেন কিছুতেই সাদা অংশটা না যায়, সাদা অংশটা গেলে কিন্তু আবার তিতা হয়ে যাবে। আর আনিয়েছি পুরি, সাথে আছে চা। তো সন্ধ্যার নাস্তা কিন্তু আমাদের জমে গেছে। তো বন্ধুরা, আমি তোমাদের যে টিপসগুলো দিলাম, আশা করছি এই টিপসগুলো ফলো করে তোমরা যদি আজকে থেকে কাজকর্ম শুরু করে দাও, দেখবা সংসারে কিন্তু কোনো অভাব থাকবে না, শুধু শান্তি আর শান্তি। কথায় আছে যে টাকা পয়সা না থাকলে ভালোবাসাও জানলা দিয়ে পালায়। আশা করছি এই টিপসগুলো কাজে লাগিয়ে তোমরাও কিন্তু উন্নতি করতে পারবে, সংসারের হাল ধরতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমাদের কোন টিপসটা বেশি ভালো লেগেছে বা তোমরা উপকৃত হয়েছো অবশ্যই কিন্তু জানাবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে তোমার পরিবারের সাথে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। তো আজকের মতো এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সে অপেক্ষায় সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।